ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে প্রশ্নটি আপনাকে করতে চাই, যে নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাই চলছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আসলে কি কি বিষয় বিবেচনা করা হচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবং বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে যখন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি, নির্বাচনের পথে হাঁটছি, তখন স্বাভাবিকভাবেই সনাতন পদ্ধতিতে আপনার প্রার্থী নির্বাচনের যে একটা প্রক্রিয়া ছিল, সেটাকে একটু পাশে রেখে আমাদের দলের হাইকমান্ড এখন একটু ভিন্ন পদ্ধতিতে প্রার্থী মনোনয়নের দিকে মনোনিবেশ করেছে। বিশেষ করে আমাদের বর্তমানে যারা রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আরো 6 মাস আগে তাদের একক প্রার্থী দিয়ে তারা মাঠে নামিয়ে দিয়েছে তাদের প্রার্থীদেরকে। এবং যদিও তারা পিআরের দাবিতে নির্বাচনের কথা বলছে, তারপরেও তারা প্রার্থী দিয়ে তাদের দলকে নির্বাচনের মাঠে নামিয়ে দিয়েছে। এই কারণেও একটি বিষয়, যে জন্য আমরা সনাতনী পদ্ধতিটাকে একটু পাশে রেখে আমরা জরিপের ভিত্তিতে আমাদের হাইকমান্ড দলের সাংগঠনিক মতামতের ভিত্তিতে এবং ব্যক্তিগতভাবে প্রত্যেকটা আসনে খোঁজ নিয়ে তারা প্রার্থীটা এখন মানে নিশ্চিত করতে চাচ্ছে একক প্রার্থী। ইতিমধ্যে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যদেরকে ভাগ করে দেওয়া হয়েছে 2টি করে বিভাগ। তারা যেসব এলাকায় মানে 2 বা ততোধিক প্রার্থী রয়েছে, তাদেরকে ডেকে একটা বার্তা দিয়ে দিচ্ছে যে সবাইকে যেন সবাই যেন ঐক্যবদ্ধ থাকে এবং যাকেই দল ভালো মনে করবে, বিশেষ করে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে, যাদের উপর দমন নিপীড়ন সত্ত্বেও তারা ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নাই এবং একই সাথে এলাকায় তাদের জনপ্রিয়তা রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে, একটা ক্লিন ইমেজ রয়েছে, এরকম প্রার্থীদেরকে আমাদের দল এখন আলোচনায় রেখেছে। পাশাপাশি যদি আরো একটা বিষয় যুক্ত করতে চাই, যে শতাধিক আসনে কিন্তু এবার থাকছে নতুন মুখ, নতুনদের বাছাইয়ের ক্ষেত্রে আসলে কোন দিকে জোর দিয়েছেন আপনারা? এইটা শতাধিক আসনে নাকি আরো বেশি আসনে না আরো কম আসনে নতুন মুখ থাকবে, এটা তো এই মুহূর্তে আমি বলতে পারবো না। দল যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিবে তখন সবাই দেখতে পাবে। তবে হ্যাঁ, যেহেতু আমাদের দল নতুনভাবে আমরা চিন্তা ভাবনা করছি, যে আন্দোলন সংগ্রামে যারা ছিল অনেকেই ধরেন বিভিন্ন কারণে, বয়সের কারণেই হোক বা বিভিন্ন চাপের কারণেই হোক, আন্দোলন সংগ্রামে সেরকম ভূমিকা রাখতে পারে নাই। তো সেই কারণে সেই সব আসনে মানে হয়তো নতুন মুখ দেখা যাবে। তো এই স্বাভাবিক। তো এখানে কতগুলো আসনে হবে বা এই কথাটা প্রশ্নটা আসলে ছিল যে নতুনদের বাছাইয়ের ক্ষেত্রে আসলে কোন বিষয়ে জোর দিচ্ছেন? সেটা তো আমি বলেছি, নতুনদের বাছাইয়ের ক্ষেত্রে দলে তার যে কমিটমেন্ট, এই বিগত দিনের আন্দোলন সংগ্রামে তার যে ভূমিকা, এই যে স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার যে লোভ লালসা কিংবা তার যে দমন নিপীড়ন, এগুলিকে উপেক্ষা করে যারা আন্দোলন সংগ্রামে মাঠে থাকতে পেরেছে, জনগণের কাছে পৌঁছাতে পেরেছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে, জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে এবং একই সাথে একটা ক্লিন ইমেজ তার রয়েছে, এরকম প্রার্থীদেরকেই দল বিবেচনা করছে বলে আমার বিশ্বাস। এবং যেসব আসনে একাধিক শক্তিশালী প্রার্থী আছে, সেই সব আসনে আসলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মানে কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে? এই বিষয়গুলি অগ্রাধিকার পাচ্ছে যেগুলো আমি বললাম। আর সেসব আসনে একাধিক প্রার্থী যারা রয়েছে, তাদেরকে ডেকে নিয়ে এসে দলের স্থায়ী কমিটির সদস্যরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা পৌঁছে দিচ্ছে যে দল যাকেই মনোনয়ন দিবে সবকিছু বিবেচনা করেই দিবে, সেখানে যেন সবাই একক প্রার্থীকেই মানে সমর্থন করে এবং ঐক্যবদ্ধভাবে যেন তারা নির্বাচনে সামিল হতে পারে। এবং একই সাথে আমাদের কোনো কোনো জায়গায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই সেখানে সংযুক্ত হয়ে তাদের সাথে কথা বলছে। জি, এবং বিএনপি নেতারা কিন্তু অভিযোগ করছেন যে স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এইসব ষড়যন্ত্র প্রতিরোধে আসলে কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? দেখুন, বিএনপি একটি নির্বাচনমুখী দল, বাংলাদেশের জনগণও এখন নির্বাচন চায়, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং আমরা বিশ্বাস করি একটি নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ ধানের শীষে ভোট দিবে, বিএনপি বিজয়ী হবে। সেই কারণে এই যে মানে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারা আজকে বিভিন্ন ইস্যুতে আপনার যে মাঠে থাকছে, আন্দোলনকে
আন্দোলনের নামে নির্বাচনকে বিলম্বিত করতে যাচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে নস্যাৎ করতে যাচ্ছে, এই ব্যাপারে জনগণকে সাথে নিয়েই আমরা এটা মোকাবেলা করব। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা শেষ পর্যন্ত নির্বাচনে আসবে, এবং তারা যে নির্বাচনে জনগণের আজকে আস্থা পাচ্ছে না, এটা তাদের সাম্প্রতিক যে অস্থিরতা দেখলেই তাদেরকে বোঝা যায়। এই যে তারা আজকে সকালে বিকালে তাদের দলীয় মনোগ্রাম পরিবর্তন করছে, দলীয় মনোগ্রাম থেকে আল্লাহর নাম কিংবা দিনের কথা বাদ দিয়ে দিচ্ছে, আবার পরের দিন সেটা ছড়িয়ে ফেলছে। এটা তাদের নার্ভাসনেসের প্রকাশ। একদিকে তারা ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের কথা বলছে, আবার ভারতের অনুকম্পা পাওয়ার জন্য ভারতের বুদ্ধিজীবীদেরকে বলছে জামাত ক্ষমতায় আসলে ইসলামী শরিয়া আইন পাশ করবে না। এইসব কথা বা এইসব কর্মকাণ্ডে প্রমাণ হচ্ছে যে তারা নিজেরাই জনগণের উপর আস্থা রাখতে পারছে না। কোনো সময় তারা ইসলাম নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, আবার কোনো কোনো সময় ভারত সহ বিভিন্ন বিদেশি শক্তির অনুকম্পা বা তাদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তারা মডারেট পার্টি হিসাবে নিজেদেরকে আবির্ভূত করার জন্য কাজ করছে। জি। তো তাদের এই কর্মকাণ্ড আসলে আমার কাছে মনে হয় যে এটা তারা অস্থিরতার মধ্যে আছে, নার্ভাসনেসের মধ্যে আছে, জি। জনগণ তাদেরকে গ্রহণ করছে না। এই কারণে সকালে বিকালে তারা এইসব সিদ্ধান্ত নিচ্ছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।